স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। এবারে জানাবো খবরের বিস্তারিত। ১৩ বছর পর ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। হাইকোর্টের রায়ে বাতিল হলো পঞ্চদশ সংশোধনী। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রায় দেয়। দুটি রিটের ওপর চূড়ান্ত শুনানির পর রায়ের এই দিন ঠিক করা হয় আজ। ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাশ হয় এবং সে বছরের ৩রা জুলাই তাতে অনুমোদন দেন রাষ্ট্রপতি। ওই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়। এছাড়া সংবিধানের প্রায় ৪০-এর বেশি অনুচ্ছেদে পরিবর্তন আনা হয় এই সংশোধনীর মধ্য দিয়ে। সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল, ১৩ বছর পর ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আরো বিস্তারিত জানাতে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। কথা বলবো তার সাথে। রাকিব, সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে বিস্তারিত সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, সর্বশেষ জানাবেন। কিন্তু এখনো চলছে, তবে রায়ের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিন্তু হচ্ছে যেটা ছিল সেটা হচ্ছে বাতিল করেছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কিন্তু সামনে নির্বাচন হবে, এমনটাই কিন্তু রায়ে বলা হয়েছে। এবং হচ্ছে আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি যে হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হচ্ছে রাষ্ট্রের কাঠামো ধ্বংস, মানে সংবিধানের কাঠামো ধ্বংস করা, এমনটা কিন্তু আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে। তবে রায় পড়া এখনো চলছে। তবে এর আগে হচ্ছে একটু যদি পেছনে ফিরে যাই তাহলে যেটা বলতে হয়, বিগত সরকারের আমলে যে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু হচ্ছে আপনার পঞ্চদশ সংশোধনী ২০১১ সালে আসলে সংসদে পাশ করা হয়। এরপরে এটা নিয়ে গ্যাজেটে প্রকাশ করা হয়। এরপরে এই বিষয়গুলো নিয়ে শেখ হাসিনা পতনের পর কিন্তু হচ্ছে রিট করা হয়, পৃথক দুটি রিট হয়। রিটের পরেই কিন্তু আজকে শুনানি অনুষ্ঠিত হয়। রিটের পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে হচ্ছে আদালতে রায় হয় এবং এই রায় এখনো পড়া চলছে। তবে পর্যবেক্ষণ আদালত যেটা পর্যবেক্ষণে বলেছেন যে সংবিধানের এই পঞ্চদশ সংশোধনী আসলে রাষ্ট্র কাঠামো হচ্ছে যে ধ্বংসর সমান আর কি। এই ছিল আদালত থেকে সবশেষ। রাকিব, আপনাকে ধন্যবাদ। আপনি সংবাদ সংগ্রহে থাকুন, পরবর্তীতে আবারও যুক্ত হব। বিডিআর হত্যাকাণ্ডের পুনর্তদন্তে আগামী ৫ কর্মদিবসের মধ্যে নতুন কমিটি গঠন করবে সরকার। মঙ্গলবার সকালে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, কমিটিতে সদস্য থাকবেন ৫ থেকে ৯ জন, তবে সেখানে অধিকাংশই থাকবেন সামরিক কর্মকর্তা, অবসরপ্রাপ্ত বিচারক ও পুলিশের সদস্যরা। উপদেষ্টা জানিয়েছেন, এ বিষয়ে দুটি মামলা বিচারাধীন থাকায় কমিশন গঠন থেকে আপাতত সরে এলেও এই হত্যাকাণ্ডের সঠিক বিচার চায় অন্তর্বর্তী সরকার। এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই বলেও মন্তব্য তার। এ নিয়ে আইন মন্ত্রণালয়ের আইনি মতামত চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় বিচার নিশ্চিতকরণের জন্য আগামী ৫ কার্য দিবসের মধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এই কমিটিতে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্তদের নিয়ে গঠিত করা হইবে। জুলাই আগস্টের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তদন্ত শেষ করতে ২ মাস সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় আওয়ামী লীগের সাবেক ১২ মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, আমলা, বিচারপতি সহ ১৬ জনের বিরুদ্ধে ২ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হয়। পরবর্তী শুনানির তারিখ ১৮ ফেব্রুয়ারি। আইজিপির কাছে এ নিয়ে বিস্তারিত জানতে চেয়েছে ট্রাইব্যুনাল। সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আব্দুর রাজ্জাক, আমির হোসেন আমু, অ্যাডভোকেট কামরুল ইসলাম, গোলাম দস্তগীর গাজী, দীপুমণি ও শাহজাহান খানকে। সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং কামাল আহমেদ মজুমদার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক এ এলাহি চৌধুরী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক সচিব জাহাঙ্গীর হোসেনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। জুলাই আগস্টের গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ ১৬ জনের তদন্ত শেষ করতে ২ মাস সময় বাড়ালো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেখানে আছেন আমাদের সহকর্মী ইকবাল অনিক, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। অনেক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকের কার্যক্রমের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত আমাদের জানাবেন।
আফরিন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার একটি গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যে মামলাটি রয়েছে সেটিতে কিন্তু প্রসিকিউশন থেকে 2 মাসের সময় বাড়ানোর কথা জানালে সেখানে কিন্তু 2 মাস বাড়ানো হয়েছে। একই সঙ্গে কিন্তু হচ্ছে যে গুম কমিশন রয়েছে তারা কিন্তু হচ্ছে এই 16 বছরের যে গুম রয়েছে সেগুলোর সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে এমন একটি প্রতিবেদনও কিন্তু দাখিল করেছেন। অন্যদিকে হচ্ছে যে জুলাই আগস্টের গণহত্যা ও মানবাধিকারের অপরাধে যে 45 জনকে আসামি করে আরেকটি মামলা রয়েছে সেটিতে কিন্তু যে সাবেক মন্ত্রী, আমলা এবং রাজনীতিবিদ রয়েছেন তাদেরই কিন্তু প্রসিকিউশন থেকে সময় বাড়িয়ে চাওয়া হলে 2 মাসের সময় আবেদন চাওয়া হয়, সেখানে কিন্তু 2 মাসের সময় দেওয়া হয়েছে। কিন্তু পরবর্তী তারিখ কিন্তু ধার্য করা হয় 18ই ফেব্রুয়ারি এবং দুটি মামলারই কিন্তু হচ্ছে পরবর্তী তারিখ হচ্ছে 2 মাস বাড়িয়ে 18 তারিখ করা হয়েছে। পরবর্তীতে কিন্তু এই মামলার শুনানি হবে 18ই ফেব্রুয়ারি। তো এই ছিল এখানকার হচ্ছে। যদি অন্য একটু তথ্য দিয়ে রাখি, সকাল বেলা 10:30টার দিকে কিন্তু যে এই আসামিরা রয়েছেন যে জুলাই আগস্টের বিভিন্ন সময় যারা গ্রেপ্তার ছিলেন তাদেরকে হচ্ছে গণহত্যা ও মানবাধিকারের অপরাধের যে মামলায় তাদেরকে অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় তাদেরকে কিন্তু আজকে কিন্তু সকাল বেলা 10:30টার দিকে তাদেরকে অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। এর আগে কিন্তু 17ই নভেম্বর 13 জনকে নিয়ে আসা হয়েছিল ও বাকি 3 জনকে হচ্ছে পরবর্তীতে 18 এবং 18 পরবর্তীতে হাজির করা হয়। এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ। কিছুক্ষণ পর একটি সংবাদ সম্মেলন করবেন প্রসিকিউশনের পক্ষ থেকে। সংবাদ সম্মেলন শেষে আমরা কিন্তু আরো বিস্তারিত তথ্য আপনাকে জানাতে পারবো। আফরিন, এই ছিল আমার কাছে সবশেষ। নিশ্চয়ই অনেক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেশের সব সরকারি বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তির লটারির ফল আজ প্রকাশ করা হবে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে হবে স্কুলে ভর্তির এই লটারি। এরপর শিক্ষার্থীরা যে মোবাইল নম্বর দিয়েছিল তার মাধ্যমে ভর্তির আবেদন করেছেন সেখানে SMS এর মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে। এছাড়া ফল জানা যাবে বার্ষিক নির্ধারিত ওয়েবসাইটেও। প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তিতে এবার সারা দেশে প্রায় 10 লাখ শিক্ষার্থী আবেদন করেছে। সরকারি বেসরকারি 5,500-এর বেশি বিদ্যালয়ে এবার মোট 11,16,000 আসন ফাঁকা আছে। বায়ু দূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ তৃতীয় অবস্থানে ঢাকা। এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে 264 স্কোর নিয়ে ঢাকার বাতাস খুবই অস্বাস্থ্যকর। মঙ্গলবার সকাল 9টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের সূচক থেকে জানা গেছে এই তথ্য। ঢাকার মার্কিন দূতাবাস এলাকা, সাভারের হেমায়েতপুর, মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকা, আগা খান একাডেমি এসব এলাকার বাতাস ঝুঁকিপূর্ণ। এছাড়া ঢাকার গুলশান লেক পার্ক এলাকা, গুলশান 2 এর রব ভবন এলাকা, কল্যাণপুর মহাখালীর ICDDRB এলাকা, পুরান ঢাকার বেচারাম দেউরি, পশ্চিম নাখালপাড়া এলাকার বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে। IQ এর মানদণ্ড অনুযায়ী স্কোর 201 থেকে 300 হলে খুবই অস্বাস্থ্যকর ও 301 থেকে 400 পর্যন্ত হলে তাকে ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হয়। বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকার শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। স্থানীয় সময় মঙ্গলবার সকালে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকা প্রকাশ করে আন্তর্জাতিক বায়ুমান প্রতিষ্ঠান IQ এয়ার গুণমান সূচক এর তথ্য অনুযায়ী 487 স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে দিল্লি শহর। বাতাসের গুণগত মানের অত্যন্ত অবনতি হওয়ায় আবারও কড়াকড়ি জারি করা হচ্ছে সেখানে। দূষণ মোকাবেলায় এরই মধ্যে দিল্লিতে কার্যকর করা হয়েছে 3য় স্তরের সতর্কতা। এছাড়া তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে 2য় স্থানে, আর 275 স্কোর নিয়ে 3য় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর 4র্থ এবং 5ম অবস্থানে রয়েছে বসনিয়া এবং রাজধানী সারাজোভা এবং ভিয়েতনামের হ্যানয় শহর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কথা বলছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। মিডিয়ার কাছে এই রিপোর্টগুলো ছাপা হচ্ছে ধারাবাহিকভাবে। সেই প্রকাশিত অংশ থেকে দেখা যায় 16 বছর ধরে বাংলাদেশে যে সমস্ত এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের ঘটনা ঘটেছে
নিষ্ঠুরতম পন্থায় মানুষকে বছরের পর বছর গোপন কারাগারে আটক রাখা হয়েছে, তাদেরকে নিষ্ঠুরতম পন্থায় হত্যা করে তাদের লাশকে নদীতে বা খালে বিলে ভাসিয়ে দেওয়া হয়েছে, ডুবিয়ে দেওয়া হয়েছে। এই অপরাধগুলোর সাথে প্রধানমন্ত্রী, তদানীন্তন প্রধানমন্ত্রী এবং অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা সরাসরি সম্পৃক্ত ছিলেন মর্মে সেই কমিশন তাদের মতামত ব্যক্ত করেছেন। একই সাথে তদানীন্তন সময়ে কয়েকটি গোয়েন্দা সংস্থার প্রধানেরা যারা এই অপরাধগুলো করেছেন তাদের বিভিন্ন ধরনের স্বীকারোক্তি বা তাদের যে বিভিন্ন বক্তব্য, পাশাপাশি গোপন কারাগারগুলোর অস্তিত্ব তারা খুঁজে পেয়েছেন, সশরীরে তারা সেগুলো ভিজিট করেছেন, ভিকটিমদেরকে দিয়ে সেই কারাগারগুলোকে আইডেন্টিফাই করেছেন। এই সমস্ত অপরাধের যে অংশটুকু, সেই অংশটুকুর ব্যাপারে আমরা তদন্ত কমিশনের রিপোর্টের মাধ্যমে যে তথ্য প্রমাণাদি পেয়েছি সেগুলোর ব্যাপারেও ট্রাইব্যুনাল এই অপরাধগুলোকে তাদের তদন্তের জন্য আমলে গ্রহণ করছে এবং এই ব্যাপারেও আমরা রিপোর্ট প্রদান করব। একই সাথে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা এবং গুম সংক্রান্ত যে অপরাধ সেগুলোকে মিলিয়ে তদন্ত রিপোর্ট দাখিল করতে হবে। সেই ব্যাপারে আমরা সময় চেয়েছি, আদালত 2 মাস সময় দিয়েছেন। আগামী 18ই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী তারিখ ধার্য থাকবে এবং আমরা চেষ্টা করব এর মধ্যে যাতে একটা অগ্রগতি প্রতিবেদন অথবা সম্ভব হলে তদন্ত প্রতিবেদন যাতে আমাদের তদন্ত সংস্থা দিতে পারে, সেই ব্যাপারে আমরা দিনরাত কাজ করব, আমরা সচেষ্ট আছি। একইভাবে মন্ত্রিপরিষদের সদস্য যারা আছে ওবায়দুল কাদের সহ বাকিদের ব্যাপারে যারা গ্রেপ্তার আছে, ডক্টর আব্দুর রাজ্জাক যিনি আগের দিন পর্যন্ত এখানে ওয়ারেন্ট ইস্যু হয়েছিল, প্রোডাকশন ওয়ারেন্ট, তাকে আজকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাদের ব্যাপারেও তদন্ত কার্য চলমান আছে। এবং এই মন্ত্রীদের মধ্যে বিশেষ করে 2-1 উপদেষ্টা যারা গুমের সাথে জড়িত ছিলেন, যারা গুমের মধ্যে 2-1 জনকে ছাড়ানোর ব্যাপারে ভূমিকা পালন করেছিলেন এবং তাদের এই গোয়েন্দা সংস্থাগুলোর যারা সম্পৃক্ত ছিলেন, তাদের সাথে গুম কমিশনের ইন্টারভিউর মধ্য দিয়ে এটা দেখা গেছে যে প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশে যে তাদেরকে রাখা হয়েছে, তারা তার ইচ্ছা এবং অনিচ্ছায় কাউকে আটক রাখা বা ছাড়া হতো, সেগুলো গুম কমিশনের তদন্তে আমরা পেয়েছি। এই বিষয়গুলো নিয়ে আমরা এই তদন্ত করছি এবং এগুলোর রিপোর্ট একসাথে আসবে এবং সব কিছুর বিচার একসাথে হবে। পাশাপাশি আমরা আদালতের আজকে দৃষ্টি আকর্ষণ করেছি যে ওবায়দুল কাদের বাংলাদেশেই গত 3 মাস ছিলেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে বাংলাদেশে কোথায় তিনি কিভাবে ছিলেন, কেন তাকে গ্রেপ্তার করা হয়নি বা তিনি কিভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন, এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং সেটা 15 দিনের মধ্যে যাতে এই ব্যাখ্যা দেওয়া হয় সেটা জানানোর জন্য আদালত নির্দেশ দিয়েছেন। একই সাথে অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা, তিনি তার গ্রেপ্তারের ব্যাপারে যে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা, আদালতের যে গ্রেপ্তারি পরোয়ানা সেটা কার্যকরের কি ব্যবস্থা,